শুনুন ডক্টর সেন, শালুকের আর্থিক ক্ষতিপূরণের কোনো দরকার নেই। শালুকের যা ক্ষতি হয়েছে সেটা আর্থিক ক্ষতি নয়। আর আপনাদের শুভেচ্ছায় আমার যা আছে সবটাই আমি ভাবছি ওই শালুকই পাবে। আপনি আপনার একমাত্র ছেলেকে বঞ্চিত করবেন? বঞ্চিত তো হচ্ছে না। আমাদের একমাত্র ছেলে আপনাদের একমাত্র মেয়েকে বিয়ে করেছে, তাই আপনাদের যা থাকছে সবই তো বোধহয় আপনাদের মেয়েই পাবে। তবুও নিজের বাবারটা পাওয়ার মধ্যে একটা অহংকার থাকে, এটা তো মানবেন। আমার ছেলে তো কোনো অহংকার করার মতো কাজ করেনি, তাই আপনার কথাটা আমি আর মানতে পারছি না। ও সারাটা জীবন ওর স্ত্রীর অনুগ্রহে বাঁচবে, আর এই ভবিতব্যটা ও নিজেই ঠিক করেছে। তাই আমার ছেলের আর কোনো দায়িত্ব আমরা নিতে পারছি না। আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না বড় বৌদি, আমি তো একটা স্কলার ছেলে, জীবনে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে বলে ও জীবনটা তো আর থেমে থাকবে না, লেখাপড়াটাও বন্ধ হচ্ছে না, তাহলে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে না, এই কথাটা তুমি কেন বলছো, কেন ভাবছো? সারাটা জীবনও বউয়ের অনুগ্রহে কাটাবে, এই কথাটা মানেটা কি? দেখুন, আপনাকে একটা কথা বোঝাই, সম্পর্কে আপনার বৌদি হয়, তাই না? আপনার বৌদি যেটা বললেন ঠিকই বললেন। মিমি আমার একমাত্র মেয়ে, এবং আমার যা আছে সেটা ওই পাবে। মাফ করো ঈশ্বর, বারবার আমাকে এই কথাটা বলতে হয়, কারণ সত্যিটা স্বীকার করার সাহস আমার নেই। যার কথা কখনো এদের বলিনি তার কথা আজ নতুন করে বলতে পারবো না, আর বলেই বা লাভ কি? তাকে তো আর খুঁজে পাবো না কোথাও। খোঁজার চেষ্টাটা কি সত্যি করেছিলাম আমি? আর করলে কি সত্যি খুঁজে পেতাম না? এখন আর আমার ছেলের প্রতি সেই ভরসা নেই রে বুবলু। আমি জানি না ওর লেখাপড়ার ভবিষ্যৎটা ও অন্ধকার করে রাখবে কিনা। এইভাবে বলবেন না মিস বোস, হাজার হোক ওরা তো আমাদেরই সন্তান। আর দেখুন, সন্তান যদি কোনো ভুল করে থাকে সংশোধন করে দেওয়াটা তো আমাদের দায়িত্ব। আপনি একটা কথা বলুন তো ডাক্তারবাবু, আমার ছেলে যে ভুলটা করে ফেলেছে সেটা সংশোধন করার কি কি উপায় আছে আমার হাতে? সত্যিই কোনো উপায় আছে কি? দেখুন, আমার একটা কথা ছিল, মানে আপনারা আমার মেয়ের সাথে থাকুন, ওকে দেখুন, আমার তো মনে হয় না খারাপ লাগবে, ভালোই লাগবে আপনাদের সবার। আপনাদের মেয়েকে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, ও তো খুবই ভালো মেয়ে, এত শিক্ষিত অথচ কত বিনয়ী, ওর মধ্যে আমরা কোনো ত্রুটি খুঁজে পাইনি। আমি তো বাবা খুব খুশি, সত্যি কথা। এতদিন বাদে আমাদের বাড়িতে একটা উপযুক্ত বউ এসেছে। এতদিনে আমাদের আবির একটা কাজের কাজ করেছে। এরকম বউই তো দরকার ছিল আমাদের আবিরের জন্য। না, শালুকের হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে দাদা আপনাকে বলি আমি, মানে আমাদের আবিরেরই বিয়েটা না একেবারে পাকে চক্রে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটির শালুকের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, এবার বর আনতে গিয়ে দেখে যে বর মরে পড়ে আছে, তখন
বুঝতেই পারছেন, মানে মেয়েটা লগ্নভ্রষ্ট হবে বলে আমাদের আবিরকে বরের আসনে বসতে হয়। আসলে এই মেয়েটির দিদিন আর আমার শাশুড়ি ওরা তো খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট আমি তো ওনার সাথে দেখা করতে চাইছিলাম। ওনার কাছেও আমি ক্ষমা প্রার্থী, তাই ভেবেছিলাম যে নিজে গিয়ে ক্ষমাটা চেয়ে নেব। আসলে শালুককে বলেছিলাম আমার শালুকও পারছে না ওনাকে নিচে নামাতে। বলছি থাক না এখন, মানে দেখা সাক্ষাৎ তো হবেই, আর উনি এখন দেখা সাক্ষাৎ করার মুডে নেই, বুঝতেই পারছেন ওর ওপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে। হ্যাঁ, সে বুঝতেই পারছি। আসলে আমার স্বামী একটু ওনার সাথে কথা বলতে চাইছেন, মানে উনিও যদি কোনো ক্ষতিপূরণ চান। দয়া করে এই কাজটি করবেন না, ওকে অপমান করবেন না। উনি একজন খুব সম্মানীয় ব্যক্তির স্ত্রী, ওর স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ওর স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন? ভারতীর বাবাও তো মুক্তিযোদ্ধা ছিলেন। অবশ্য মুক্তির লড়াই তো একজন দুজন লড়েননি, লড়েছেন হাজার হাজার মানুষ। তাই ওর স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন এই কথা শুনে আমার চমকে ওঠার কোনো কারণ নেই। তাছাড়া ওর নিজেরও আত্মসম্মান বোধ খুব প্রখর। কাজেই আমি অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে ওর অসম্মান হয়। এমন কিছুই হবে না, আপনি আমার উপরে ভরসা রাখুন। আমার মেয়ের নিরাপত্তার স্বার্থে শালুককে দিয়ে যেটুকু করণীয় ছিল সেটা আমি করেছি। হ্যাঁ, আমি ওকে অনেকগুলো টাকা দিতে চেয়েছিলাম, বাকি জীবনের ভরসাও দিতে চেয়েছিলাম, কিন্তু ও যদি আমার টাকাগুলো না নেয় আমি কি করতে পারি? আমার মেয়ের স্বার্থে আমাকে এইটুকু তো করতেই হতো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এমন কিছুই আমরা বলবো না যাতে ওনার অপমান বোধ হবে। আর কিছুই না, আমার দিক থেকে তো একটা ভদ্রতা আছে, আমারও তো একটা দায়িত্ব আছে। যেখানে আমি জানি যে শালুকের কোনো গার্জিয়ানই বাড়িতে আছেন, তখন তো আমার দেখা করা উচিত, তাই না? আচ্ছা আঙ্কেল, আপনাদের কলকাতার বাড়িটা তো বিশাল, তা এখন ঐশ্বর্য যখন এখানে চলে এসেছে, আপনারাও চাইছেন, ঐশ্বর্যও চাইছে এখানে কিছুদিন থাকতে, তা আপনাদের ওই বাড়িটাতে এখন ফাঁকা লাগবে না? হ্যাঁ গো, তা তো একটু লাগবেই। আমি আমার হাজবেন্ডকে বলি তো যে এত বড় বাড়ি করার কি দরকার ছিল। আসলে এই মানুষটা আবার একটু গুছিয়ে থাকার অভ্যেস কিনা। ওদের দেশে তো বিরাট সম্পত্তি ছিল। দেশ মানে আঙ্কেল আপনার দেশ কোথায়? দেশ মানে আমি তো বাংলাদেশের ছেলে। তাছাড়া মানে হয়তো থাকা অতটা হয়নি, পড়াশোনা কলকাতায়, আর হায়ার স্টাডিজের জন্য আমি চলে যাই বিদেশ। কিন্তু বাংলাদেশের ছেলে বলেই নিজের পরিচয় দিই। তাই নাকি? আরে আমরাও তো ও দেশেরই লোক। ওই শালুকের দাদুর কথা বললাম না, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মানে বুঝতেই পারছেন আমরা শালুকরা প্রতিবেশী ছিলাম। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, অনেক দিনের সম্পর্ক আমাদের। আপনার কথায় কিন্তু আঙ্কেল একদম টান নেই, একদম বোঝা যায় না যে আপনি কখনো বাংলাদেশে ছিলেন। এই যে বললাম না, ইনফ্যাক্ট স্কুল লাইফ, কলেজ লাইফেরও অনেক আগে আমি কলকাতায় মানুষ হয়েছি। তারপরে হায়ার স্টাডিজ, ভাষার সাথে যতদিন না কানেকশন থাকে ওই টানটা কোথাও না কোথাও হারিয়ে যায়। বুঝতেই তো পারছো, এতগুলো বছর নিজের দেশ থেকে দূরে সে টান আর থাকে। বাংলাদেশে যাতায়াত আছে নাকি আপনার?
না না, এখন আর বাংলাদেশের সাথে আমার কোনো যোগাযোগ নেই, অনেক দিন অনেক বছর যায়নি। আপনার কোনো আত্মীয় স্বজন নেই ও দেশে? কিছু হয়তো আছেন, কিন্তু আসলে কি জানো তো, কারোর সাথেই আমার যোগাযোগ নেই। আসলে ও যখন প্র্যাকটিস শুরু করে তখন আমার বাবা ওকে হেল্প করেছিলেন। মানে আমার বাবাও তো ডাক্তার ছিলেন। অবশ্য ঠিক, আর সোনালি বাবা খুব হেল্প করেছে। অবশ্য ওনারও স্বার্থ ছিল, আমার মতন একজন জামাই পাচ্ছিল যে, তাই না? এই শোনো, একদম বাজে কথা বলো না। আমার বাবারই বুঝে একার ইচ্ছে ছিল, আর তোমার ছিল না, না? আমার তখন বিদেশ যাওয়ার স্বপ্ন, আমি তখন বিদেশি ডিগ্রির মোহে অন্ধ। এই ডিগ্রির মোহে তোমার বাবার শর্ত আমি মেনে নিলাম। কোথায় ভেসে গেল ভারতী। আর তারপর তো শুনলাম ডেলিভারি হওয়ার সময় সে মারা গেল। সে অবশ্য অনেক পরের কথা। তখন তোমার আমার বিয়ে হয়ে গেছে, আমাদের জীবনে মিমিও চলে এসছে। মিমির আগে ভারতীর সন্তান যদি হতো, তাহলে কি সেই মেয়ের ওপর আমি এতটা উদাসীন হতে পারতাম? হতে পারতাম না। তখন আমার কি টানাপোড়েনে দিন কাটতো। বাবা মার চাপে বাড়ি যেতে হতো। বাড়ি গিয়ে ভারতীর সঙ্গে নর্মাল সম্পর্ক রাখতে হতো। ওকে কোনো মতে আমি বুঝতে দিইনি আমার জীবনে সোনালি আছে। তখন আমি সোনালির সাথে সংসার করছি। ওই টানাপোড়েন আমি আর নিতে পারছিলাম না। তাই বোধহয় নিজে বাঁচার জন্যে ভারতী মারা যাওয়ার পর সব যোগাযোগই ছিন্ন করে দিলাম। আমি ওই দেশের সাথে আর কোনো যোগাযোগই রাখলাম না। ওখান থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। যাক, আপনি বাংলাদেশের মানুষ শুনে খুব ভালো লাগলো। এখনো অবধি আমাদের ওই বাংলাদেশের মানুষকে পরম আত্মীয় বলে মনে হয়। আসলে আমাদের আত্মীয়তা হওয়ারই ছিল দাদা, ঈশ্বরের নির্দেশ। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আচ্ছা, বলছি আবির কোথায়? মানে আবির খাচ্ছে না বলে তো আমার মেয়েটাও কিছু খেতে পারছে না। আচ্ছা মাম্মা, তোমাকে আমি কতবার বললাম তুমি আমাদের সাথে খেয়ে নাও, শুনলে না তো? মাম, আমি সবার আগে কি করে খাবো বলো দেখি? এখনো দিদিরাও খায়নি, ও খায়নি। তুমি ছোট মেয়ে, তুমি খেয়ে নাও। তোমার সবাইকে দেখার কি আছে? মা শিখিয়েছিল স্বামীর আগে খেতে নেই। আসলে দিদি, আমি তো তখন আর জানতাম না এত জটিলতা হবে। মেয়েকে একটু একটু করে শ্বশুরবাড়ির জন্য তৈরি করছিলাম। ওই আমাদের সাধারণ ঘরে যেসব নিয়ম হয় আর কি, সেই সবই শেখাচ্ছিলাম। আরে পুপে, তোকে তখন থেকে বলছি তো দাদাভাইকে ডেকে আন। দেখ তো মেয়েটা না খেয়ে রয়েছে ওর জন্য। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি নিয়ে আসছি। বাহ, দেখে তো একদম চমৎকার মনে হচ্ছে। সবকটাই খুব ডেলিশিয়াস মনে হচ্ছে। কি সোনালি? সত্যি কথা বলতে কি, রান্না বান্না তেমন মন দিয়ে করা হয়নি। আসলে বুঝতেই তো পাচ্ছেন, আমাদের কারোর মনের অবস্থা ভালো নেই। 100বার বৌদি, আমি বুঝতে পারছি। আপনাদের মনকে কোনোভাবে কোনো দোষ দেওয়া যাবে না। এখন মন মানিয়ে নাও বড় মামি। আরে আমি তো তখন থেকে এই কথাটাই বলছি। হ্যাঁ, আমি তো এটাই বলার চেষ্টা করছি যে শালুকের কোনো ক্ষতি হচ্ছে না। আসলে শালুকের ক্ষতি কেউ হতেই দিচ্ছে না। মেজো মামি,
বারবার ঐশ্বর্যর সামনে শালুকের কথা বললে ঐশ্বর্যর মনটা একটু খারাপ হয়ে যাবে। আর শালুক খুব শক্ত মেয়ে, ও নিজেকে ঠিক সামলে নেবে। আর ঐশ্বর্যকে যতটুকু দেখলাম তাতে আমার মনে হয় যে ও খুব নরম সরম মেয়ে। এই তো তুমি একদম খাঁটি কথা বলেছো। সত্যি কথা, আমার মেয়েটা কিন্তু খুব নরম সরম মেয়ে। তোমরা মিশলেই বুঝতে পারবে ও খুব নরম মেয়ে। নাহলে তোমরাই বলো না, শালুকের জন্য আমার মেয়ে এত কষ্ট পায়, এত কান্নাকাটি করে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আশীর্বাদ করি আমার মেয়েকে যেন সারাটা জীবন আপনাদের ভালোবাসা পায়। দিদিন, ঐশ্বর্য দিদির বাবা একটু কথা বলতে চান তোমার সঙ্গে দিদিন। আমার সঙ্গে তো তার কোনো কথা নেই। জান, ওনারা সবাই খেতে বসেছেন, তুমিও তো এখানেই আটকে আছো। ওনারা তো তোমার কুটুম বাড়ির লোকজন, তোমার একটু দাঁড়ানো উচিত ছিল ওনাদের খাওয়ার সময়। শালুক, তুই যে আমাকে তিরস্কার করছিস সেটা আমি বুঝতে পারছি। আর যতই আমাকে তিরস্কার করছিস ততই আমি লজ্জা পাচ্ছি। তবু মেনে নিচ্ছি, এই তিরস্কারটা আমার পাওনা ছিল। তোমায় তিরস্কার করব এমন স্পর্ধা যেন আমার কখনো না হয় জান। তোমার বাড়িতে যে কেউ খেতে বসলেই তুমি তাদের খাওয়ার সময় তাদের সামনে দাঁড়িয়ে থাকো, এটাই এ বাড়ির রেওয়াজ। আজ শুধু আমি কষ্ট পাবো বলে তুমি তোমার এতদিনের রেওয়াজ করছো না, তাতে কি আমার ভালো লাগছে তুমি বলো জান? শালুক, ওদের খাওয়া দাওয়া দেখার জন্যে অনেক লোক আছে রে। কিন্তু তারা যে কেউ তুমি নাও জান। এখন তো আর কিছু থেমে থাকবে না, যা হওয়ার তা হয়েই গেছে। তুমি একবার ভেবে দেখো তো, ঐশ্বর্য দিদির মা বাবার মনের অবস্থাটা কেমন হচ্ছে। ওনারা তো কোনো ভুল করেননি, ঐশ্বর্য দিদিও কোনো ভুল করেনি, তার মনের অবস্থাটা তুমি ভেবে দেখো তো। তো আর সব জেনে শুনে আমার ঘর ভাঙবে বলে আসেনি। তোমাকে এত বোঝনের দায়িত্ব কে দিছে? তোমাকে এত বুঝতে কে কইছে? এই বাড়িতে থেকে যদি আমি এইটুকু শিক্ষা না পাই, আর তোমার কাছে বড় হয়ে যদি আমি এইটুকু সহবত না দেখাতে পারি, তাহলে যে তোমার শিক্ষাটাই বৃথা হয়ে গেল দিদিন। যাকে এবার নিচে চলো। আমি যাব না, কিছুতেই যাব না। আমি তোমাকে ডাকতে এসেছি দিদিন, তোমাকে নিচে যেতেই হবে। ঐশ্বর্য দিদির বাবা তোমার কাছে ক্ষমা চাইবেন বলে অপেক্ষা করছেন। কেন? আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো তাদের কিছু কইনি। উনি বারবার করে বলছেন যে তোমার সঙ্গে উনি উপরেই উঠে এসে দেখা করবেন। আমি ওনাকে বললাম যে আপনাকে উপরে আসতে হবে না, আমি দিদিনকে ডেকে নিয়ে যাচ্ছি। না, আমি যাব না, কিছুতেই যাব না। ওই দৃশ্য আমি দেখতে পারবো না। আমি যে ওনাদের কথা দিয়ে এসেছি দিদিন, তুমি আর আমাকে ছোট করে দিও না। উনি তো তোমার সন্তানেরই মতন। এখন যদি উনি বলেন তুমি নিচে নেমে না গেলে উনি উপরে এসে তোমার সঙ্গে দেখা করবেন, তখন কি আমি ওনাকে আটকাতে পারবো? পারবো না। আর কত কষ্ট দিতে চাস? কত আর কষ্ট দিতে চাস? আমারে নিজে তো কষ্ট পায়ে পায়ে মরে যেতেছ, আমারও কি কষ্ট দিয়ে বাইরে ফেলতে চাস? চলো দিদি, একজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চাইবেন, অথচ তুমি তার সঙ্গে দেখা করবে না, এমন তো আমার দিদির নয়। আচ্ছা, কি চাস তুই আমার কাছে? কত? আমি চাই আমার মুক্তিযোদ্ধা দাদু ভাইয়ের যোগ্য স্ত্রী যেন কারোর কাছে কখনো কোথাও হার মেনে না যায়। তোমায় যারা দুঃখ দেয়, তুমি সেই দুঃখের উপর উঠতে পারবে না দিদি? দুঃখের কাছে হার মেনে নেবে? দুঃখের উপর জয়ের পতাকা তুলে তুমি দাঁড়াতে পারবে না?
দিদিন, একটা বিয়ে ভেঙে গেলেই যে জীবনটা শেষ হয়ে যায় তা তো নয়। আমি আজ সেটা বুঝতে পেরেছি দিদিন। আমার আরো অনেক কিছু করার আছে। আমিও লেখাপড়া করব দিদিন, একদিন চাকরি করব, দেশের কাজ করব। তুমি বলো না, এসবের দাম কি বিয়ের থেকে কোনো অংশে কম? শুধু একটা মানুষের স্ত্রী হয়ে কি জীবনের সব সার্থকতা পাওয়া যায়? এর বাইরে কি আর কিছুই নেই দিদিন?